আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে পপআপ ডট এইচটিএমএল নামে একটা ফাইল রাখছিলাম যার ভিতরে পপআপের ডিজাইন গুলো করছিলাম, তাই না? সেই এইচটিএমএল গুলোকে আমি কপি করে এই ডাটার ভিতরে কোথায় রাখছিলাম জানি, সরি, কম্পোনেন্টের ভিতরে এই যে মডেল ডট জেএস নামে একটা ফাইল বানাইছিলাম। আপনি যে নামে বানাইতে পারেন, পপআপ ডট জেএস নামে বানাইলেন, আপনার ইচ্ছা। আমার কাছে ভালো লাগলো মডেল ডট জেএস বানাইতে, আমি বানাইছি। এরপরে এখানে আমি একটা ফাংশন বানাইয়া সে ফাংশনের ভিতরে আমি রিটার্ন করে রাখছি। এতটুকু তো বুঝছি। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি যে এটা আমাদের লাগবে কোথায়, মানে এই পপআপটা আমার কোথায় লাগবে। পপআপ লাগবে হচ্ছে যেখানে আমরা এই ফুড আইটেম গুলো বানিয়েছি, যেখানে যে ফাইলের ভিতরে, সেখানেই তো লাগবে। কারণ এই ফুড আইটেমের উপর ক্লিক করলে পপআপ আসতেছে। এতটুকু তো বুঝছি। তো ধরেন আমরা আবার পিছের থেকে একটু কাজ করি। তো এখানে সেকশনের ভিতরে, মেইন সেকশন এর ভিতরে আমরা ফুড কার্টস, এইখানে পপআপটা ইউজ করছিলাম। আমি এগুলোকে ফেলে দিই, অ্যাড মডেল, রিমুভ মডেল, যা আছে সব ফেলে দিই। মডেল সেকশন, ফুড কার্ট সেকশন, সবগুলোকে আমি আপাতত ফেলে দিই। ক্লিন, এখানে চলে আসলো জিনিসটা। ঠিক আছে ভাই? আর এগুলো কেমনে আনছি, আশা করি এগুলো আমরা বুঝতে পারছি। এগুলো কেমনে আনছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা একটা ফাংশনের ভিতরে রাখছি। যেমন কোথায়, এই যে ফুড কার্ট, ফুড কার্ট এর ভিতরে আমি কি করছি, ওই যে কার্টের যে ডিজাইন গুলো সেগুলো রাখছি। এই যে কার্টের ডিজাইনটা, এই পুরো কার্টের যে এইচটিএমএল গুলো, সেই এইচটিএমএল গুলো রাখছি। এরপরে যেহেতু ফাংশনের আকারে রাখছি, সেহেতু ওই ফাংশনটাকে রিপিট করলেই আমার ফুড কার্টের ডিজাইন গুলো চলে আসবে, বিষয়টা তাই না? আর সেই রিপিটেশনটা আমরা করছি একটু ডাইনামিক্যালি। কিভাবে রিপিটেশনটা করছি, এই যে এখানে দেখেন, রিপিটটা করছি হচ্ছে আমরা ফাংশনের, মানে কি বলা হয়, একটা মেথডের সাহায্যে। মানে রিপিট করার ক্ষেত্রে আমরা, আমাদের মাথায় ছিল যে ফুড কার্টের জন্য আমাদের একটা ডাটা সেট আছে। কোথায় জানি সে ডাটাটা, এখানে। এই যে ফুড কার্টের জন্য আমার একটা ডাটা সেট আছে, অ্যারে সেট আছে আর কি, হ্যাঁ। তো যেহেতু আমার কাছে একটা অ্যারে আছে, সেহেতু আমি একটু বুদ্ধি করে যেটা করলাম সেটা হচ্ছে, অ্যারের ভিতরে যে কটা আইটেম আছে আমি সেই কটা কার্ড দেখাবো, বিষয়টা তাই না? তাহলে এইভাবে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমরা জানি আমাদেরকে বিশেষ এক সিস্টেমে লুপ করতে হয়। একে তো লুপ, লুপ মানে কি, একটা জিনিস বারবার বারবার ঘটা, একই কার্ডের এইচটিএমএল বারবার বারবার বসে যাবে, বিষয়টা এরকম, তাই না? তা এটা করার জন্য আমাকে বিশেষ ধরনের লুপ চালাইতে হবে। কোন ধরনের? যে অ্যারের সাথে মেথড ব্যবহার করে আমাকে লুপ চালাইতে হবে। কারণ আমি অ্যারের উপর ভিত্তি করে লুপ চালাবো, অ্যারের যে কটা আইটেম সেই কয়বার লুপ চলবে। বিষয়টা বুঝাইতে পারছি? এখানে বিষয়টা এরকম না যে আমার মাথায় আছে যে 10টা আইটেমই হবে, আমার মাথায় আছে যে 50টা আইটেমই হবে, বিষয়টা এমন না। যদি এমন হতো তাহলে আমরা ফর লুপ দিয়ে চালাইতাম, বিষয়টা তাই না? কিন্তু এখানে আমাদের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম, যে আমার কাছে অ্যারে সেট আছে, সেই অ্যারের ভিতরে যে কটা আইটেম সেই কয়বার লুপ চালাবো। তার মানে বোঝা গেল যে অ্যারে কেন্দ্র করে কোনো কাজ করতে হবে। তাহলে অ্যারে কে কেন্দ্র করে কোনো কাজ করতে গেলে অ্যারের মেথড, তো সেই হিসাবে আমরা অ্যারের দুইটা মেথড শিখছি, একটা হচ্ছে ফর ইচ আর একটা শিখলাম ম্যাপ। ম্যাপ দিয়ে কাজ করাটা অনেক সহজ, ম্যাপটা সবাই ব্যবহার করে, এই জন্য ফর ইচটা এখন ব্যবহার করে না বললেই চলে। জাস্ট দেখাইলাম, কোথাও যদি আপনারা দেখেন যেন আপনারা কাজ করতে পারেন। তো ম্যাপ দিয়ে চালানোর পরে এইখানে আসি আমরা ফুড কার্টে। এখানে আমরা তাই করলাম, এই যে ডাটাগুলোকে এনে, সরি, একটা ভেরিয়েবল নিয়ে সেখানে এই যে ফুড কার্ট আইটেম, এই যে ডাটা থেকে আমরা অ্যারেটাকে নিয়ে আসলাম, সেই অ্যারের সাথে ম্যাপ চালাইলাম। ম্যাপ চালানোর পরে আমি যখন ওই ফুড কার্ট বলতে কোনটাকে বোঝাচ্ছে, ফুড কার্ট বলতে হচ্ছে ওই যে আমার এইচটিএমএল কোড গুলা, তাই না? ফুড কার্ট বলতে আমার এইচটিএমএল কোড গুলা, এই কোড গুলাকে যখন আমি রিটার্ন করলাম, তাহলে হবে কি, এই ফুড কার্টের ভিতরে যে কটা আইটেম আছে সেই কয়বার এই ফাংশনটা রান হবে। আর এই কয়বার ফাংশন রান হওয়ার মানে হলো এই কয়বার আমার এই এইচটিএমএল কোডগুলো বসবে, বিষয়টা তাই না? এটা কি বুঝছেন সবাই? এরপরে আবার ম্যাপের ভিতরে যদি আমি কোনো কিছু রিটার্ন করি, তাহলে কি হয়, তাহলে এই ম্যাপটা আমাকে নতুন একটা অ্যারে বানায় দেয়, মনে আছে তো? কাস্টমাইজ অ্যারে, বা নতুন একটা অ্যারে বানায় দেয়, যে অ্যারের ভিতরে
আমরা চাইলে এই ফুড কার্ট আইটেমের ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটার থেকে কিছু ইনফরমেশন নিয়ে একটু মডিফাই করে দিতে পারি। কেমন জানি আমার আগের অ্যারেটাই আছে, আগের অ্যারেটার ডাটা নিয়ে নতুন ডাটা তার সাথে মিশাইয়া একটা মডিফাইড অ্যারে বানাইলাম। বিষয়টা বুঝাইতে পারি না মনে হয়। মানে আগে আমার কাছে ছিল এই অ্যারেটা, আমি এই অ্যারের প্রত্যেকটা ডাটা নিলাম, নিয়া সেই ডাটার সাথে আমার এই ফুড কার্টের যে এইচটিএমএল গুলো আছে এগুলাকে মিশাইয়া আগের ডাটা এই ডাটা দুই ডাটাকে মিলাইয়া আমি নতুন করে একটা অ্যারে বানাইলাম। বিষয়টা ক্লিয়ার? এখন এই অ্যারের ভিতরে এই ফুড কার্ট আইটেমের ভিতরের ডাটাগুলোও আছে, পাশাপাশি এই ফুড কার্টের যে এইচটিএমএল সেই এইচটিএমএল গুলোও আছে। ক্লিয়ার এবার ভাই? এরপরে করলাম কি, এইটাকে আমি দেখেন এই জায়গা মতো আমার সেই প্যারেন্ট ডিপের ভিতরে জায়গা মতো আমি জয়েন করে স্ট্রিং আকারে বসাই দিলাম। জয়েন করলে কি হয় সেটা আমরা জানি, অ্যারে তো নরমাল অ্যারে থাকে, আবার যখন জয়েন করি তখন অ্যারে গুলোকে স্ট্রিং বানায় দেয়। বুঝতে পারছি? ঢালাও ভাবে স্ট্রিং বানায় দেয়। আচ্ছা, তো এইভাবে আমরা এই সেকশনটা তৈরি করছি। তো এই সেকশনটা যেহেতু এখানে চলে আসছে, খুব ভালোভাবেই চলে আসছে, এখন ক্লিক করলে যে পপ আপ আসবে না আসবে এই বিষয়গুলো আসলে এই সেকশনের সাথে সম্পর্কিত। বিষয়টা তাই না? সেকশনের সাথে সম্পর্কিত। এখন এইখানে আমাদেরকে একটু বুদ্ধি করে কাজ করতে হবে। সেটা হলো আমাদেরকে মূলত দেখতে হবে যে এই সেকশনের ভিতরে আমি ক্লিক করব, কোথায় ক্লিক করব এবং কোথায় ক্লিক করার পর পপ আপটা আসবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা চাচ্ছি শুধুমাত্র ইমেজের উপর এই আইএমজিটার উপরে যদি কেউ ক্লিক করে তাহলেই যেন পপ আপটা শো করে, আদারওয়াইজ যেন শো না করে। তাহলে আমাকে এই কাঙ্ক্ষিত এই ট্যাগের উপরে ক্লিক করাটা আমাকে ফার্স্টে সাব্যস্ত করতে হবে, দেন আমাকে বাকি যা করা তাই করতে হবে। এখন এইখানে একটা ঝামেলা হয়ে যায়, সেটা হচ্ছে যে এখানে আমরা যে ফুড কার্ট দেখতেছি বা ইমেজ দেখতেছি যাই দেখতেছি না কেন, এটা কিন্তু বাই ডিফল্ট আমার ব্রাউজারে ছিল না। এটা কিন্তু আমরা পরে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এর ভিতরে ঢুকাইছি। বুঝতে পারছি? যে কারণে আমি প্রথমবারেই কিন্তু আমি এখানে এই ইমেজটা পাবো না। ইমেজটা কিন্তু প্রথমেই আমরা পাবো না। হ্যাঁ, তো এখন আমাকে অনেক কিছুই করা যেতে পারে। আমাকে এমন ভাবে বলা যেতে পারে যে সমস্ত কিছু এখানে চলে আসার পরে কোন একটা ফাংশন রান করার পরে দেন আমার এই কাজটা ঘটুক। বিষয়টা বোঝেন নাই? ধরেন এরকম বিষয়টা আমি একটু একটু ব্যাখ্যা দিই জিনিসটাকে। আমি ধরেন একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম হচ্ছে অন। ঠিক আছে? আর একটা ফাংশন বানাইলাম এর নিচে ফাংশন টু, আর একটা বানাইলাম ধরেন 3 বানাইলাম। এখন আমি যদি এখানে অন এই ফাংশনটাকে কল করি, তারপরে যদি 2 কল করি, তারপরে যদি 3 কল করি, তাহলে বিষয়টা কি ঘটবে? আগে 1 এর ভিতরে ধরেন কথার কথা আমি এখানে লক করলাম যে দিস ইজ অন, আর এইখানে লক করলাম 2, আর এইখানে লক করলাম 3। এখন যদি এইভাবে যদি রান করি, হ্যাঁ, তাহলে দেখবেন আগে দিস ইজ 1 আসবে, তারপরে দিস ইজ 2, তারপরে দিস ইজ 3, এভাবে আসবে না বিষয়টা? আমি যদি দেখি ইন্সপেক্ট করে 1 2 3 এভাবে আসছে। আমি যদি এই 2টাকে আগে নিয়ে আসি, আগে কল করি, তাহলে কি এই 2 আগে আসবে নাকি 1ই আগে আসবে? কখনো না, 2 আগে আসবে। যেটা আমি কল করব আগে সেটা আগে আসবে। বিষয়টা তাই না? এখন বিষয়টা দেখেন, এখানে 2 আগে কল করছি দেখে 2 আগে এই কনসোল লকটা হয়েছে, 2 কনসোল লকটা আগে হয়েছে। হ্যাঁ, এখন আমি আবার আগের অবস্থায় ফিরে আসি, এভাবে ফিরে আসি। কোন কারণে 1 এর ভিতরে আমার এমন কিছু কোড করা আছে যেই কোডের কারণে এই 1টা রান হইতে 2 সেকেন্ড সময় লাগবে। বুঝেন না আমার কথাটা?
কোনো কারণে আমার ওয়ানের ভিতরে এমন কিছু কোড লেখা আছে যে কোডের কারণে ওয়ানটা রান হইতে 2 সেকেন্ড সময় লাগবে। ধরেন এখানে দিস ইজ ওয়ান আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় লাগবে। যদি এমনটা হয় তাহলে কি ওয়ান রান করার আগ পর্যন্ত 2 3 দাঁড়ায় থাকবে, নাকি ওয়ান দাঁড়ায় থাকবে 2 3 আগে রান করে ফেলবে? একটা প্রশ্ন আসে না? সবাইকে আমার কথা ধরতে পারতেছেন? আচ্ছা, তো এইখানে দুইটা নিয়ম আছে, দুইটা সিস্টেম আছে। কিছু কিছু ফাংশন আছে যেই ফাংশন রান করতে গিয়ে নিচের ফাংশনগুলোকে স্টপ করে দেয়, ঠিক আছে? আবার কিছু কিছু ফাংশন আছে যেই ফাংশনগুলা যদি দেখে যে উপরের ফাংশন কোনো কারণে রান হইতে পারতেছে না, তাহলে সে সেটাকে ওই জায়গাটা দাঁড় করিয়ে দিয়ে নিচের ফাংশনগুলো রান করা শুরু করে দেয়। সেটা বুঝাইতে পারছি? সিনক্রোনাইজ মানে কি? ধারাবাহিকভাবে। অ্যাসিনক্রোনাইজ মানে হচ্ছে কোনো ধারাবাহিকতা সে রক্ষা করে না। বুঝা যাচ্ছে? তো নরমালি আমি যখন রান করতেছি তখন এটা সিনক্রোনাইজলি রান হচ্ছে, প্রথমে ওয়ান, তারপরে টু, মানে ধারাবাহিকভাবে রান হচ্ছে। বুঝতে পারছেন? কিন্তু আমি যদি ওয়ানের ভিতরে এমন কোনো কিছু করি যেই কাজটা করার কারণে 1 2 সেকেন্ড টাইম লাগতেছে এই কাজটা করতে, তাহলে এই 2 আর 3 কি কাজ করবে, করবে নাকি করবে না, এটা হচ্ছে একটা প্রশ্ন। বুঝতে পারছেন? এখন সাধারণত জাভাস্ক্রিপ্টের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সে দাঁড়ায় না, সে সামনের কাজগুলোকে আগে করে ফেলে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সাধারণ বৈশিষ্ট্য। হ্যাঁ, এর কিছু কারণ আছে, এটা আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শিখবো যে কেন এটা কাজ করে না। আপনারা একটা কথা হয়তো শুনছেন কিনা জানি না, যে সিঙ্গেল থ্রেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাল্টি থ্রেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শোনেন নাই মনে হয় না? মানে এটা আমি বুঝাই জিনিসটা। মনে করেন একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে মানে মানুষ খাবার খেতে যায়, মানুষ অর্ডার করে। হ্যাঁ, এখন রেস্টুরেন্ট পরিচালনা করার যে মানে লোক, সেই লোক হচ্ছে মাত্র একজন। সে একজন এসে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার গ্রহণ করে, এরপরে যায় এসে রান্না করে, রান্না করার পরে সে ক্লায়েন্টের কাছে সার্ভ করে, আবার ক্লায়েন্টের কাছে সামনে পাশে দাঁড়ায় থাকে, খাওয়া শেষ, টাকা নেয়, টাকাটা বুঝে নেয়, তারপর আরেকটা অর্ডার পিক করে। বিষয়টা এরকম। বোঝেন নাই মনে হয় কথা? একটা রেস্টুরেন্টে একজন মালিক, সে সব কাজ করতেছে। ফার্স্টে অর্ডার নিচ্ছে, রান্না করতেছে, অর্ডার সার্ভ করতেছে, তারপর তার কাছে টাকা নিচ্ছে, টাকাটা পেমেন্ট করে সে তার অর্ডারটাকে কমপ্লিট করে ফেলতেছে, দেন আরেকটা অর্ডার নিচ্ছে। এখন কথার কথা, সেখানে যদি 3 জন কাস্টমার চলে আসে, তাহলে বাকি 2 জন দাঁড়ায় থাকবে না? দাঁড়ায় থাকবে। কিন্তু এটাকে বলা হয় সিঙ্গেল থ্রেড। সে কাজ শেষ করবে তার আগ পর্যন্ত সব দাঁড়ায় থাকবে, কিছু করার নাই। যেমন ডাক্তার, বেচারা ডাক্তার একাই মানুষ, সিঙ্গেল থ্রেড, রোগীরা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকা লাগে। হ্যাঁ। আর একটা আছে মাল্টি থ্রেড অ্যাপ্লিকেশন, মাল্টি থ্রেড সিস্টেম। সেটা হচ্ছে ধরেন ফার্মেসিতে গেলেন আপনি, আপনার একটা ওষুধ দরকার, আপনি একটা অর্ডার করলেন, একজন ব্যস্ত, সে করলো কি অর্ডারটাকে আরেকজনের কাছে পাস করে দিল, সে সেই অর্ডারটাকে নিল, সে সেই অর্ডারগুলোকে পিক করলো। বুঝতে পারছেন? তো সে না পারলো আরেকজনের কাছে পাঠিয়ে দিল, সে না পারলো আরেকজনের কাছে পাঠিয়ে দিল। তো এইভাবে মাল্টি থ্রেড অ্যাপ্লিকেশনও আছে, কিছু মাল্টি থ্রেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আছে। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেড, সে একাই সব কাজ করে, অর্ডার গ্রহণ করে, অর্ডার প্রসেস করে, এরপরে ফাইনাল রেজাল্ট দিয়ে দেয়। বুঝতে পারছে? এখন যদি যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্গেল থ্রেড মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন এর মাঝখানে যদি ওই রকম মাল্টি অর্ডার চলে আসে, সে দাঁড়ায় যাবে না? তো একটা ঝামেলা না, এটা তো একটা তো সমস্যা। তো দাঁড়ায় গেলে তো আপনার প্রোগ্রামটা স্লো হয়ে যাবে। হ্যাঁ, আউটপুট আসতে দেরি হয়ে যাবে, তো এগুলো একটা সমস্যা। তো এই কারণে জাভাস্ক্রিপ্ট করছে কি, সে সিঙ্গেল থ্রেড হওয়ার পরেও সে আসলে কিছু হেল্পার রাখে, কিছু মানে কি বলা হয়, আর তার কিছু কিছু সাগরেদ আছে আর কি। হ্যাঁ, কিছু সহকারী আছে, অ্যাসিস্ট্যান্ট আর কি, কিছু অ্যাসিস্ট্যান্ট থ্রেড সে রাখে। সেই অ্যাসিস্ট্যান্ট থ্রেড অনেকটা মাল্টি থ্রেডের মতোই যদিও কাজ করে। অ্যাসিস্ট্যান্ট থ্রেড করে কি, যে এই যে যে কাজগুলো একটু দেরিতে হবে, এই কাজগুলো জাভাস্ক্রিপ্ট মেইন থ্রেড যখন দেখে এটা করতে সময় লাগবে, সে চট করে সে কাজটা অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট সেটা নিয়ে কাজ করতে থাকে। যখন একটা আউটপুট বের হয়, সে আবার সেটাকে
মেইন থ্রেডের কাছে দিয়ে দেয়, মেইন থ্রেড সেটা আউটপুটটা দিয়ে দেয়। এই সিস্টেমে এই সিকোয়েন্সে কাজ করে। বুঝাইতে পারছি? তো এখন দেখেন, আশা করি বিষয়টা বুঝছেন। কিন্তু এখন দেখেন এখানে একটা সমস্যা আছে। এই যে ধরেন একটা অ্যাপস মানে একটা ফাংশন রান করতে সময় লাগার কারণে জাভাস্ক্রিপ্ট সেটাকে স্কিপ করে সামনে চলে যাচ্ছে। এটার একটা বেনিফিটও আছে, একটা সমস্যাও আছে। বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আমার প্রোগ্রামটা রান করতে সময় লাগতেছে না, ঝামেলা হচ্ছে না। আর সমস্যাটা কি সেটা এখন আমি বুঝাই। মনে করেন এই ওয়ানের ভিতরে আমার এমন একটা ডাটা আছে, ওয়ানটা প্রসেস 2 সেকেন্ড পর প্রসেস হওয়ার পরে আমার কাছে একটা ডাটা দিবে। আমাকে যে কোনো একটা ডাটা দিতে পারে, ডাটা দিবে, হ্যাঁ। সেই ডাটার উপর ভিত্তি করে টুটা রান হবে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমি বললাম লেট টেস্ট ইজ ইকুয়াল টু, ধরে নাল, কিছু না, নাল মানে তো ফাঁকা, কিছুই না, দিলাম কিছু একটা। এইখানে ওয়ান, আমি এখানে বললাম যে আফটার 2 সেকেন্ডস, 2 সেকেন্ড পর, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, 2 সেকেন্ড পর টেস্ট, এটাকে, এই যে টেস্ট যে ভেরিয়েবলটা বানাইছিলাম, এই ভেরিয়েবলের ভ্যালুটা আমি চেঞ্জ করে একটা অ্যারে বানাই দিলাম, অ্যারে বানাই দিলাম। এখন বলেন তো এই টেস্টটা একটা অ্যারে ভ্যালু পাইতে কয় সেকেন্ড সময় লাগবে? 2 সেকেন্ড সময় লাগবে না? কিন্তু এই টুর ভিতরে আমি আবার এই টেস্টটাকে নিয়ে আমি বললাম টেস্ট ডট ফর ইজ, অথবা টেস্ট ডট ম্যাপ করলাম। এখন আমাকে বলেন তো টেস্ট যত সময় পর্যন্ত একটা অ্যারে না হবে অত সময় পর্যন্ত টেস্ট কি ম্যাপ করতে পারবে? আমার কথা কি বুঝতে পারছেন? ম্যাপ শুধুমাত্র তো অ্যারের সাথেই হয়, নালের সাথে তো ম্যাপ হইতে পারে না। অর্থাৎ এই ম্যাপ, এই লাইনটা এক্সিকিউট করতে করতে তার কিন্তু 2 সেকেন্ড অপেক্ষা করা লাগবে। বুঝেন নাই? এই ফাংশনটা প্রপারলি রান করার জন্য সে কিন্তু এই ফাংশনটা রান হওয়া কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু দাঁড়ায় থাকতে হবে তাকে, না হলে কিন্তু এটা সমস্যা করবে। আমি কি বুঝাইতে পারতেছি? তো এখন কি করণীয়? এমত অবস্থায় কি করণীয়? এমত অবস্থায় তখন আমাকে একটু অন্যভাবে কাজ করতে হবে। ওই যে ভাই বলছে প্রমিস, প্রমিস টাইপের বা এই ধরনের কিছু মানে জিনিসপত্র এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? অ্যাসিঙ্ক অ্যাওয়েটার কনসেপ্টে চলে আসতে হবে। এটা আমরা একটু অ্যাডভান্স, আমরা একটু পরে শিখবো। তা আপাতত এতটুকু ধরতে পারছি যে এই ফাংশনটা প্রপারলি রান হওয়ার আগ পর্যন্ত যে কোনো উপায়ে আমাকে টু ফাংশনটাকে বন্ধ করে রাখতে হবে, তাই না? আমাকে বলতে হবে ভাই এই তুমি রান হবা যখন ওয়ান ফাংশন পরিপূর্ণ কাজ শেষ করবে, দেন তুমি রান হও। তার আগে রান হইও না, কারণ তার আগে রান হইতে গেলে তুমি কেন না লাগাই দেবা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে আমাকে এখানে আসেন। এই যে এটা চালাইতে পারবে না, এই লাইনটা কাজ করতে পারবে না, তাই না? এটা কাজ করতে পারবে না কারণ এইটা প্রপারলি যখন রান হবে তখনই তো টেস্টের ভিতরে এই টেস্টের ভ্যালুটা রিপ্লেস হয়ে একটা অ্যারে হয়ে যাবে। আর যখন টেস্টের ভ্যালুটা রিপ্লেস হয়ে অ্যারে হয়ে যাবে তখন তো সে অনায়াসে ম্যাপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। সেটা বুঝে আসছে? এবার আমাকে বলেন, আমি ক্লিক করতেছি এইখানে, এই আইটেমের উপর ক্লিক করতেছি, তার মানে আমার ক্লিক করার যে কাজ কারবার, ক্লিক করা সম্পর্কিত যে কাহিনীগুলো আমি করব, এই কাহিনীগুলো করতে গেলে আমাকে আগে বলতে হবে না ভাই তুমি এই কাজটা করার আগে আমার আরেকটা কাজ আছে, সেই কাজটা হয়ে নেক তারপরে তুমি কাজটা করো। বিষয়টা হচ্ছে আগে যেই সমস্ত ফাংশন দিয়ে যেই সমস্ত জিনিসপত্র দিয়া এইখানে আমি এই আইটেমগুলোকে বসাইছি সেই কাজগুলো আগে ঘটুক, দেন তুমি ক্লিকের কাজটা করাইও। বোঝেন নাই? আমি বলবো যে মানে ওই যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে আমি এই আইটেমগুলোকে ধরবো, তো এটা তো এক ধরনের ফাংশন বা ফাংশনালিটি, এক ধরনের কাজ। এই কাজ হওয়ার আগে আমার কি এত সময় পর্যন্ত ওয়েট করা উচিত না যে তুমি এই ভিতরের আইটেমগুলোকে আগে ভিতরে ঢুকাও, এনারে স্টেবল করো, তারপরে এই ফাংশনের কাজগুলোকে এক্সিকিউট করো? বিষয়টা এরকম হওয়া উচিত না? বুঝতেছেন? কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ভিতরে ডাটাগুলোকে নিয়ে আসা, ডাটাগুলোকে ভিতরে পুশ করা, সুন্দর করে সাজানো গোছানো, এইটা করতে কি একটু সময় লাগবে না? সময়ের কাজ না একটু?
তাহলে জাভাস্ক্রিপ্ট কি এত সময় বসে থাকবে, সামনের কাজ করবে না? সে অবশ্যই করে ফেলবে সামনের কাজ। তো এই কারণে আমি যখন গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে এই আইটেম গুলো ধরতে চেষ্টা করতেছি, সে বলতেছে ভাই এগুলো পাচ্ছি না খুঁজে, তাই না? বোঝেন নাই মনে হয়। যদি এমন হতো, এই যে এখানে এখানে যদি এমন হতো যে টেস্ট সমান সমান নাল, আর এইখানে এই ওয়ান, বুঝতে পারছেন, এই ওয়ান ফাংশনটা 2 সেকেন্ড পরে টেস্টের ভ্যালু দিত 3টা ভ্যালু। আর এইখানে এসে ধরেন কোনো কারণে আমি যদি বলতাম, এভাবে যদি বলতাম যে তুমি বলো তো টেস্টের ভিতরে যে অ্যারেটা আছে সেই অ্যারের ভিতরে কয়টা আইটেম আছে, বলতাম হাউ মেনি আইটেমস, এবারে কি ইন টেস্ট, এরকম কিছু একটা বলতাম। এখন দেখেন ভালো করে বুঝেন, এই ফাংশন তো রান করতে 2 সেকেন্ড সময় লাগবে, কিন্তু এই ফাংশন রান হতে তো 2 সেকেন্ড সময় লাগবে না। যখনই এটা সময় লাগবে, সে আস্তে করে জাভা স্ক্রিপ্ট আস্তে করে এই ফাংশনটা স্কিপ করে চট করে এটাকে রান করে দিবে, তাই না? এটাকে রান করতে গিয়ে যখন এই প্রশ্ন করা হবে, সে বলবে ভাই তুমি অ্যারে পাচ্ছ কোন জায়গায়, তো আমি তো অ্যারেই পাই না খুঁজে। বোঝেন বোঝেন নাই বিষয়টা? আমি তো অ্যারেই খুঁজে পাচ্ছি না। এখানেও সেই কাহিনীটা ঘটছে, আর কিচ্ছু না। এতটুকু ধরতে পারছি ভাই সবাই? এটা বোঝা একটু জরুরি, এটা না বুঝলে কাজ লাগাই ফেলতে হবে। হ্যাঁ, একটু বুঝবেন, একটু বোঝা জরুরি। আচ্ছা, তাহলে এগুলোকে আমি কেটে ফেলি এখন। এগুলো আশা করি আমরা বুঝছি, ভয়ের কিছু নাই। এটা নিয়ে আমাদের আরো পড়াশোনা আছে, এটা নিয়ে আমাদের আরো পড়াশোনা আছে। আমরা অ্যাসিং অ্যাওয়ার্ড শিখবো, আমরা প্রমিস শিখবো, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট এতটুকু বুঝাইলাম যে কখনো কখনো আমরা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম বা আইডি নেম দিয়ে অনেক কিছু খুঁজে পাবো না। কেন খুঁজে পাবো না? কারণ ওটা অস্তিত্বে এখনো আসে নাই। তার আগেই আমার এই গেট এলিমেন্ট বাই ক্লাস নেম রান রান হয়ে গেছে। আমি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে যা ধরতেছি সেটা অস্তিত্ব আসার আগেই গেট এলিমেন্ট বাই ক্লাস নেম হয়ে গেছে। তাহলে পাবে? পাবে না। এটাই ঘটতেছে। এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে আমাকে এইচটিএমএল এর ভিতরে, মূল এইচটিএমএল এর ভিতরে আমাকে এমন কিছু রাখতে হবে যেইগুলা জাভাস্ক্রিপ্ট ছাড়াই আগে ভাগেই এখানে রান হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, আমরা আমাদের মেইন ডট জেএসটা কিন্তু বডি ঠিক আগে এখানে রান করছি, তাই না? এখন এখানে রান করার কারণ কি? কারণ হচ্ছে এই কোডগুলা সে আগে প্রিন্ট করবে, এই কোডগুলা আগে প্রিন্ট করে দেন এই এই কোডটা সে রান করবে, বিষয়টা তাই না? তাহলে এই কোডটা শেষে রান করতে গিয়ে সে কিন্তু আগে এই ডিপটা বানাবে, এই ডিপটা বানাবে, এই ডিপ বানাবে, সবকিছু বানানোর পরে গিয়ে সে এই জাভাস্ক্রিপ্ট গুলো কাজ করাবে, বিষয়টা তাই না? তাহলে আমার এই ধরেন এই মডেল সেকশন, এই সেকশনটা যদি গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই মেইন ডট জেএস বা অন্য কোথাও ধরি, তাহলে এখানে কি আমার এই প্রশ্ন বা এই মানে সন্দেহ থাকবে যে এটা কি তৈরি হয়েছে কি হয় নাই, এই ধরনের সন্দেহ করার দরকার আছে? কারণ সেটা তো আগে রান হয়ে আসতেছে, সেটা তাই না? তাহলে আমি যদিও এইখানে এই আইটেম গুলোকে ক্লিক করাইতে মানে পারতেছি না, আইটেম ধরতে পারতেছি না, কারণ আইটেম গুলো অস্তিত্ব আসার আগেই আমার গেট এলিমেন্ট বাই ক্লাস নেম বা এই ধরনের কোনো কিছু ধরা হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই আইটেম গুলা যে প্যারেন্টের ভিতরে ঢুকাইছি, এই যে এই প্যারেন্টের ভিতরে যে ঢুকাইছি, এই ডিপটাকে কি আমি খুব ইজিলি ধরতে পারি না? আমার কথা কি বুঝতে পারতেছেন? এই ডিপকে কিন্তু আমি খুব ইজিলি ধরতে পারি। যেহেতু এই ডিপকে আমি খুব ইজিলি ধরতে পারি, তাহলে ক্লিকটা করব আমি এই ডিপের উপরে ক্লিক করব। এখন তো সে আমাকে বলতে পারবে না যে তুমি ডিপ এখন নাই, ডিপ এখন অস্তিত্বে আসে নাই। ডিপের ভিতরে যা মনে চায় হোক গা, আমি প্যারেন্টকে ধরবো। আমি যখন গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে প্যারেন্টকে ধরে রাখবো, ঠিক আছে, প্যারেন্টকে, যখন সে আর দেখবে না যে ভিতরে কি আছে না আছে, এগুলো সে আর দেখবে না, সেগুলো সে খুঁজতে যাবে না। যেহেতু সে ভিতরে কি আছে না আছে খুঁজতে যাবে না, সেহেতু এটাকে ধরার পরেও যদি ভিতরে কোনো কিছু ঢুকে যায়, সে কিন্তু পরবর্তীকালে সেটাকেও আমরা খুব সহজে ক্যাচ করে নিতে পারবো। সেটা বুঝাইতে পারছি? আমি যদি আমি ধরছি এই ডিপটাকে, সে এই ডিপটাকে ধরছি, এই ডিপ তো অস্তিত্বে আছেই। আমি এই ডিপকে যখন ধরবো, জাভাস্ক্রিপ্ট আর এটা দেখতে যাবে না যে এর ভিতরে কি আছে না আছে, আসলো নাকি না আসলো, এটা দেখতে যাবে না, সে প্যারেন্ট ডিপটাকে ধরে রাখবে। যেহেতু প্যারেন্ট ডিপটাকে সে ধরে রাখবে,
সেহেতু এই প্যারেন্ট ডিপটাকে ধরার পরেও যদি ভিতরে কোনো কিছু ঢুকে, সে সেটাকেও ধরতে পারবে। বিষয়টা ক্লিয়ার? তো এখন আসেন আমরা এই মডেলটাকে আবার একটু বানাই। তো মডেল বানানোর জন্য আমরা বুঝতে পারছি যে যেহেতু আমরা এই এলিমেন্টের ভিতরে ক্লিক করাবো, অর্থাৎ এই যে যে ফুড কার্ট আইটেম আইটেম হাবল তাবল আছে, এইটা আমরা যে ফাইলের ভিতরে তৈরি করছি সেই ফাইলের ভিতরেই তো মডেল তৈরি করতে হবে। তো সেই ফাইলটা হচ্ছে আমার এই যে ফুড কার্ট আইটেম এটা। তো এইখানে আমাকে মডেলগুলোকে ধরার জন্য ফার্স্ট অফ অল আমাকে এই যে যে ফুড কার্ট আইটেমের যে মেইন যে ডিপটা, এই যে ফুড কার্ট সেকশনের যে মেইন যে ডিপটা, এই ডিপটাকে ধরতে হবে। দেখি তো এই ডিপটা ধরা আছে কিনা। নেই, ধরা নেই, তাই না? এটা সম্ভবত আমাদের এখানে ধরা আছে, আমি এখানে কপি করে নিয়ে আসি। main.js এ ধরা আছে, এই যে এটা না, এই যে এটাকে নিয়ে আসি, কপি করে কপি করি, পেস্ট করি, এটাকে ধরলাম। সবাই তো বুঝতে পারছেন? এখন আমি এটাকে একটু লক করে দেখি তো এটা আমরা ধরতে পারি কিনা। লক ফুড কাট আই সেকশন, কনসোলে যাই, ওই দেখেন আমার অবজেক্ট আকারে আসছে, তাই না? আচ্ছা, মোটামুটি আমার ডিপটা ধরছে, আমরা বুঝতে পারছি ডিপটা এখানে ধরে ফেলছে। যেহেতু ডিপটা ধরে ফেলছে, এখন এই ডিপের উপরে আমি অ্যাড ইভেন্ট লিসেনার চালাইতেই পারি, কোনো অসুবিধা নেই। তো আমি ফুড কার্ট আইটেম ডট, কোন ফাইলের সাথে? এই ফাইলের সাথে ইন্ডেক্সের সম্পর্ক নাই? 100% সম্পর্ক আছে। প্রমাণ করব। এই দেখেন, এই ফাইলের সম্পর্ক হচ্ছে এই ফাইলের সাথে, এই ফাইলের সম্পর্ক হচ্ছে এই ফাইলের, সরি, এই ফাইলের সম্পর্ক হলো এই ফাইলের সাথে main.js এর সাথে, আর মেইন ফাইলের সম্পর্ক হলো ইন্ডেক্সের সাথে। হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, আমি একটা সহজ করে দিই জিনিসটা, সেটা হচ্ছে আমি এখানে দেখেন, যখন main.js টা আমি কল করছি না, main.js কল করছি, হ্যাঁ, main.js কল করার কারণে এই main.js টা সরাসরি এখানে যে জিনিসপত্র আছে সরাসরি এটা রান করতেছে, হ্যাঁ। এবং আমি এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, main.js এর টাইপ দিয়েছি আমি কি, মডিউল। মডিউল টাইপ দেওয়ার কারণে এখানে আরো যত যে জাভাস্ক্রিপ্ট ফাইল আমি বানাইছি সবগুলোর সাথে এই ফাইলটা একটা সম্পর্ক হয়ে গেছে, অটো সম্পর্ক হয়ে গেছে। বুঝতে পারছেন? সম্পর্ক হওয়ার কারণে এখন আমরা খুব সহজে যে কোনো ফাইলে কাজ করলে এখানে সেটা কাজ করবে। হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্ট করা ছাড়া এমনিই কাজ করবে। আপনি যদি মডিউলটা না দেন তাহলে কাজ করবে না, মডিউল দিবেন তারপরে কাজ করবে। হ্যাঁ, এখানেও মডিউল লিখতে হবে, আর আপনার এই যে প্যাকেজ ডট জেসন এখানেও আপনার এই যে টাইপ করতে হবে কি, মডিউল। তাহলে সে ধরে নেবে, আদার্স যত ফাইল টাইল আছে সবগুলোকে সে ধরে নেবে, অটোমেটিক ধরে নেবে। আচ্ছা, এই সেকশনে অ্যাড ইভেন্ট লিসেনার করলাম, এরপরে ক্লিক করলাম, ক্লিক ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, আমি এখানে লক করলাম, ক্লিক হয়েছে, সেভ করি। এখন আমি পুরা ডিপকে, পুরা যত ডিপ আছে এই যে এটা সহ সব জায়গায় আমি সবগুলোকে ধরে একদম প্যারেন্টকে ধরে কিন্তু আমি ইভেন্ট চালাইছি। দেখেন এই যে নিচে কিন্তু এটা বাড়তেছে, খেয়াল করছেন? আমি যেখানে ক্লিক করি না কেন সেখানেই কাজ করে, সেখানেই কাজ করে। তার মানে আমরা সাকসেসফুলি ধরতে পারছি, সাকসেসফুলি আমরা এটা নিয়ে কাজ করতে পারছি। এখন আমাদের তো আবল তাবল যেখানে সেখানে ক্লিক করলে হবে না, আমাদেরকে আমরা সঠিক জায়গায় ক্লিক করতেছি কিনা এটা আমাকে এনশিওর করতে হবে, তাই না? তো এটা এনশিওর করার জন্য আমরা ইভেন্টটা চেক করাইতে পারি। আমরা যে এই যে ইভেন্ট চালাইছি না, ক্লিক ইভেন্ট, এই ইভেন্টের ইনফরমেশন নিয়ে আমরা কিছু চেক আপ করতে পারি। আমি এই ফাংশনের ভিতরে যে কোনো একটা ভেরিয়েবল দিলাম, যা মনে চায় নেওয়া যায়। সাধারণত মানুষে ইভেন্ট লেখে অথবা শুধু ই লেখে, আপনার ইচ্ছা, যা মনে চায় দিলেন। এখন আমি যদি লক করি এই ইটাকে, তাহলে এই ইভেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য আমাকে দিয়ে দিবে।
ক্লিক করি, ক্লিক করি, এই দেখেন এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে আমাকে, অনেক কিছু, অনেক কিছু। তো এখান থেকে একটা প্রপার্টি আছে, সেটা নাম হচ্ছে টার্গেট। এই টার্গেট যখন আমি দিব, তখন আমাকে কোন ট্যাগের উপর ক্লিক করতেছি সেই ট্যাগটা আমাকে দিয়ে দেবে, কোন এলিমেন্টের উপর ক্লিক করতেছি সেই এলিমেন্টটা আমাকে দিয়ে দিবে। আমি এটা লিখি ই ডট টার্গেট, এবার সেভ করি। দেখেন যেখানে ক্লিক করি সেই ট্যাগ দিয়ে দেয় আমাকে, ওই যে আইএমজি ট্যাগ, এই যে স্প্যান ট্যাগ, হাবল তাবল যা প্রয়োজন সব আমাকে দিয়ে দেবে, দিচ্ছে না? এখন আমি তো এখানে ট্যাগ যেহেতু পাচ্ছি, সেহেতু ট্যাগের ক্লাস নেম, ট্যাগের নাম, ট্যাগের ভিতরে কন্টেন্ট সবকিছুই ধরতে পারবো, বিষয়টা তাই না? ট্যাগ যেহেতু পাচ্ছি, ট্যাগ তো একটা অবজেক্টের মতো আমি মানে কল্পনা করতে পারি, ট্যাগ হচ্ছে একটা অবজেক্ট। আর যেহেতু ট্যাগ অবজেক্ট, তার হাজারো প্রপার্টি থাকতে পারে না? ট্যাগের নামটা একটা প্রপার্টি, ট্যাগের ক্লাস নেম গুলো একটা প্রপার্টি, যাবতীয় জিনিসপত্র প্রপার্টি হিসেবে আমরা ধরতে পারি। তো সেই হিসেবে আমরা ইমেজের উপর যখন ক্লিক করি, এই যে ইমেজটা আমাকে ধরে দিচ্ছে। আমরা একটু বুদ্ধি করে সেই ইমেজের সাথে একটা ফুড কাট আইটেম নামে একটা ক্লাস অ্যাড করছিলাম, মনে আছে? এখন আমি চেক করব, একটু চালাকি করে চেক করব যে ভাই, আমি যেখানে যার উপরে ক্লিক করতেছি তার ক্লাস নেমের সাথে, বুঝতে পারছেন, আমি যেই কি বলা হয়, যেই ট্যাগের উপরে ক্লিক করতেছি সেই ট্যাগের ক্লাস নেমের ভিতরে কি ফুড কাট আইটেম নামে কোনো ক্লাস আছে কি নাই? বিষয়টা বুঝাইতে পারছি? যদি ফুড কাট আইটেম থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে আমার ক্লিকটা জায়গা মতো পড়ছে। বিষয়টা ক্লিয়ার? যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লাস নেম ঠিকই আছে কিন্তু ফুড কাট আইটেম আছে, তার মানে আমার ক্লিকটা জায়গা মতো পড়ে নেই। বিষয়টা বুঝাইতে পারছি? চেক আপটা কেমনে করতেছি? আমি যদি এইখানে ক্লিক করি, হ্যাঁ এখানেও কিছু ক্লাস আমি পাচ্ছি, বাকি এর ভিতরে কিন্তু ফুড কাট আইটেমটা নেই। এখানে ক্লিক করি, এখানেও আইএমজি পাচ্ছি, ফুড কাট আইটেমটা এখানেও নেই। তার মানে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ক্লিক করাটা ইনশিওর করার জন্য আমাদেরকে এই আমাদের আগে ভাগে দিয়ে রাখা ফুড কাট আইটেম দিয়ে চেক করাইতে হবে। বিষয়টা ক্লিয়ার? এখন আসেন, ক্লিক করার পরে যে ট্যাগটা পাচ্ছি, এই ট্যাগের ভিতরে কি কি ক্লাস আছে সেই ক্লাসগুলোকে ধরার জন্য আমরা অনেকগুলো প্রপার্টি পাই, অনেকগুলো প্রপার্টি পাই। যেমন আমি কনসোল লগ না করে আমি যদি কনসোল ডিআইআর করতাম, কনসোল ডিআইআর, তাহলে দেখতেন এটাকে অবজেক্ট আকারে আমাকে দিয়ে দিত। ক্লিক করি অবজেক্ট আকারে, তো এটা হচ্ছে আমার এই ইমেজের অবজেক্ট, বুঝতে পারছেন? আমি এখানে একটু এক্সপ্যান্ড করি এটাকে, এর নিচে যদি যাই তাহলে দেখবেন এখানে ক্লাস নেম, এই যে ক্লাস নেম বলে একটা প্রপার্টি আছে, এর ভিতরে স্ট্রিং আকারে সবগুলো ক্লাস নেম আমাকে দিয়ে দিয়েছে না? আবার ক্লাস লিস্ট নামে একটা প্রপার্টি আছে, তার ভিতরে ক্লাস নেম গুলো একটু অ্যারে আকারে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এখন ক্লাস নেম গুলো যদি আমি স্ট্রিং আকারে ধরতে চাই, তাহলে আমরা ক্লাস নেম দিয়ে ধরতে পারি। আর যদি ক্লাসের নেম গুলোকে আমরা স্ট্রিং মানে অ্যারে আকারে ধরতে চাই, তাহলে আমাকে কোন প্রপার্টি নিয়ে কাজ করতে হবে? সবাই কি ধরতে পারছেন? কোনটা দিয়ে ধরা উত্তম? ভুল কথা, কোনটা দিয়ে ধরা উত্তম? আর সঠিক উত্তর হচ্ছে আমাদের যেটা প্রয়োজন সেটা দিয়ে ধরা উত্তম। এখানে উত্তম অনুত্তম কিছুই নাই, সবই মুভা, বুঝছেন? যে যেটাতে ধরতে পছন্দ করে সে সেটাতে ধরবে, অসুবিধা আছে? কেউ স্ট্রিং আকারে ধরে চেক করলো যে এই স্ট্রিং এর ভিতরে এই স্ট্রিংটা আছে না নাই, ব্যাস হয়ে গেল। আবার কেউ অ্যারে আকারে ধরে চেক করলো যে অ্যারের ভিতরে আছে না নাই। যদি অ্যারের ভিতরে চেক করতে হয় তাহলে অ্যারের মেথড দিয়ে চেক করবে, যদি স্ট্রিং এর ভিতরে চেক করতে হয় তাহলে স্ট্রিং এর মেথড নিয়ে চেক করবে, ব্যাস হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? একদম সব হাতে তুলে দাও, আপনার যা খুশি করতে পারেন, বুঝে করলেই হলো। তো যেহেতু আমরা অ্যারে নিয়ে কাজ করতেছি, সেহেতু আমরা আপাতত অ্যারের গুলো নিয়ে একটু কাজ করি, যাতে আমাদের অ্যারের প্র্যাকটিসটা ভালো করে হয়ে যায়। সেই হিসাবে আমরা ক্লাস লিস্ট ধরবো, হ্যাঁ? তো আমি এখানে ই ডট টার্গেট ডট ক্লাস লিস্ট, ভালো করে বানানটা ধরে দেখে নেবেন, বানানটা ভিতরে যেন কোনো ভুল না হয়। এইবার আসেন, আমি এই যে যেখানে ক্লিক করি না কেন তার এই যে ক্লাসগুলো দিয়ে দিয়েছে, এই ডিপের ভিতরে দুইটা ক্লাস, এখানে ক্লিক করি এটার ভিতরে চারটা ক্লাস, এই চারটা ক্লাস দিয়ে দিচ্ছে। এখানে ক্লিক করি এটার ভিতরে একটা ক্লাস, এখানে ক্লিক করি এটার ভিতরে একটা ক্লাস, এখানে ক্লিক করি দুইটা ক্লাস,
দিয়ে দিচ্ছেন আমাকে সব? আচ্ছা, এখন এই যে যে আমার ক্লাসগুলো দিচ্ছে, এই ক্লাসের ভিতর থেকে এখন আমরা চেক করব যে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা, আমাদের কাঙ্ক্ষিত ক্লাস নেম হচ্ছে এই যে এটা, ফুড কাট আইটেম। তো এটার ভিতরে দেখেন ফুড কাট আইটেম নাই, এটার ভিতরে আছে, আবার এটার ভিতরে নাই, এটার ভিতরে নাই, তাই না? এখন আমি চেক করব যে আমাকে যে অ্যারেটা তুমি দিলা তার ভিতরে ফুড কাট আইটেমটা আছে কি নাই। তাহলে চলে আসলো অ্যারে মেথড, অ্যারে মেথড চলে আসছে না? আচ্ছা, তাহলে দেখেন এতগুলো কাজ করার মাধ্যমে আমরা একটা অ্যারে পাইলাম। সেই অ্যারের ভিতরে থেকে কোনো একটা ডাটা আছে কি নাই এটা চেক করার জন্য আমরা একটা অ্যারে মেথড পাই, সেই মেথডের নাম হচ্ছে কন্টেইনস। মনে থাকবে? কন্টেইনস। তাহলে নতুন একটা অ্যারে মেথড শিখে ফেললাম আমরা। যদিও গতকালকে আমি বলি নাই যে এটা অ্যারে মেথড, জাস্ট বলছি এইভাবে করলে হয়। আজকে প্রকাশ করে দিলাম একটা অ্যারে মেথড, গোপন তথ্য ফাঁস করে ফেললাম। হ্যাঁ, এটা একটা অ্যারে মেথড। আমি এই লেখাটাকে কপি করি, এরপরে এখানে যেহেতু এটাকে স্ট্রিং আকারে পাস করতে হবে আমরা এভাবে স্ট্রিং আকারে পাস করে দিই। যদি এটা থাকে তাহলে আমাকে বলবে ট্রু, যদি না থাকে তাহলে বলবে ফলস। ওকে, তো এইবার আসি, ক্লিক করি, জায়গায় ক্লিক করি ফলস, ফলস, কিন্তু জায়গা মতো ক্লিক করি ট্রু, কারণ এটার সাথে ওই ক্লাসটা আছে, এজন্য ট্রু। সবাইকে ধরতে পারতেছি ভাই? আচ্ছা, এবার আসেন, যেহেতু এটা আমাকে ট্রু দিছে, ট্রু ফলস আমরা ঠিকমতো পেয়ে গেছি, তা আমরা একটু কাজের সুবিধার্থে এটাকে আমরা একটা আলাদা ভেরিয়েবলের মতো রাখতে পারি, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। আমি বললাম যে কি বলতে পারি, ধরেন টার্গেট ট্যাগ চেক, বললাম আর কি, যা মনে হচ্ছে একটা কিছু নিলাম। এখন এটা এখানে এটা লেখা আর এখানে ভেরিয়েবল লেখা তো একই কথা, এতটুকু আশা করি আমরা বুঝি। এখন একই কাজ করবে, এই যে ট্রু, ট্রু ফলস আসবে। এবার আমরা বললাম যে যদি ইফ, যদি টার্গেট ট্যাগ চেক এটা যদি ট্রু হয় তাহলে এখানে লক করবে যে ঠিক আছে, যদি থাকে শুধু ঠিক আছে, আমি আর এলস দিলাম না। এই দেখেন ঠিক আছে, অন্য জায়গায় ক্লিক করি না, কিছুই আসতেছে না। বুঝতে পারছেন? তাহলে এই ঠিক আছে জায়গায় যদি আমি এখন পপ আপটা শো করাই দিই, কোনো অসুবিধা? এখন পপ আপটা কোথায় শো করাবো? আমি বলবো এই বরাবর এসে, এইখানে এসে এই জায়গাটায় আমি কি করব, আমি এই জায়গাটায় এই আমার index.html এর ভিতরে এই ডিভটাকে ধরবো, আর এই ডিভের ভিতরে আমরা এই model.jss এর ভিতরে যে কোডগুলো রাখছিলাম সেই কোডগুলোকে ইনার HTML করে দেব। বিষয়টা তাই না? বোঝেন নাই মনে হয়, সবাই বুঝছেন? আবার বলি যে যেহেতু এই পর্যন্ত আমরা আসতে পারছি, এই পর্যন্ত আসতে পারছি, হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা যেখানে মানে ক্লিক করলে কিছু একটা ঘটাইতে আমি চাচ্ছি, সেই জায়গাটা আমি বিভিন্ন কন্ডিশন দিয়ে ধরতে পারছি এবং ক্লিক করার পরেও কিছু একটা ঘটাইতে পারতেছি। ঠিক এই পর্যায়ে এসে আমি জাস্ট index.html এর ভিতরে কোনো একটা ডিভকে ধরলাম, এই ডিভের ভিতরে আমার আগে ভাগে তৈরি করে রাখা কিছু HTML কোড, সেই HTML কোডগুলোকে আমি জাস্ট ইনার HTML করে বসাই দেবো, শেষ। আশা করি বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্টে আমি এটাকে ধরি, এটাকে ধরলাম, এটাকে ধরে এটাকে আমরা এই জায়গাও ধরতে পারি, বাহিরেও ধরে রাখতে পারি, আমার ইচ্ছা, যে কোনো জায়গায় ধরতে পারি না? আচ্ছা, তো আমি এখানে ধরি, এখানে ধরেন বললাম যে মডেল div is equal to document dot get element by id, এই যেটা, ঠিক আছে। এইবার এই মডেল ডিভটাকে আমি এই জায়গায় এটাকে ফেলে দিয়ে এটাকে মডেল ডিভ ডট ইনার এইচটিএমএল সমান সমান
এই কোডগুলা। তো এই কোডগুলো আছে কোথায়? একটা ফাংশনের ভিতরে। ফাংশনের ভিতরে আছে না? জাস্ট এই ফাংশনটাকে নিয়ে আসেন, এখানে ফাংশনটা বসাই দেন, এলটা কেটে দিয়ে এলটা আবার লিখে একটা ইন্টার মারেন, ইম্পোর্ট হয়ে যাবে। যেহেতু এটা ফাংশন সেহেতু ফার্স্ট ব্র্যাকেট না দিলে ভিতরে কোড পাবো? পাবো না। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ভিতরে কোড নিয়ে আসলাম, সেভ করি, ব্যাস হয়ে গেল আমাদের মডেলের কাজ। এই যে ক্লিক করেন, চলে আসছে মডেল। কিন্তু যাচ্ছে না, তাই না? ক্লিক আসছে তো, এতটুকু আমরা খুশি, মোটামুটি আসছে, আমরা খুশি। আচ্ছা, চলেন এটা আমরা অ্যাড করা শিখে ফেললাম। যেহেতু অ্যাড করা শিখে ফেলছি, আশা করি আমরা রিমুভ করাও পারবো। আমরা এখানে একটা কমেন্ট করে রাখি যে অ্যাড মডেল। এবার আমরা রিমুভ করা শিখি, মডেল। দেখেন রিমুভ মডেলের ক্ষেত্রে সে একই কনসেপ্ট। প্রথম ওই যে কিছু বুদ্ধি আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। যেমন আমার এই যে ডিপটা, এই ডিপটা, এই যে আপনার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমার ইনার এইচটিএমএল করার আগ পর্যন্ত এই ডিপটাকে যদি আমি গেট এলিমেন্ট বাই আইডি বা কিছু একটা দিয়ে ধরার চেষ্টা করি, ধরতে পারবো? সেটা এখনো অস্তিত্বেই আসে নাই। খামোখা একটা ফাংশনের ভিতরে যদি রেখে দিই, একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিই, কাজ হবে? এটা কি অস্তিত্বে আসবে? আসবে না কিন্তু, বুঝতে পারছেন? তার মানে এখন যদি আমি গেট এলিমেন্ট দিয়ে এটা ধরি, কাজ হবে না। কাকে ধরতে হবে? এমন একটা জিনিসকে ধরতে হবে গেট এলিমেন্ট বা আইডি দিয়ে, যেটা এই যে জাভাস্ক্রিপ্ট যে ইনার এইচটিএমএল করার আগেই আমার index.html এর ভিতরে ছিল, তাই না? অর্থাৎ আমি কিন্তু এখন এই আইডি দিয়ে ধরতে পারতেছি। আমরা তো ইনার এইচটিএমএল এর ভিতরেই করছি, তাই না? তার মানে আমি এখন এই আইডি দিয়ে ধরেই কিন্তু ভিতরে জিনিসপত্রকে খুব সহজে অ্যাক্সেস নিতে পারতেছি। ক্লিয়ার ভাই? আচ্ছা, হ্যাঁ, আগের বার ধরছি হলো ভিতরে ইনার এইচটিএমএল করার জন্য, আর এইবার ধরবো হচ্ছে যে এই টিপের উপর ক্লিক করে কিছু একটা ঘটানোর জন্য। ক্লিয়ার? তো আমরা অলরেডি ধরে রাখছি এটাকে। কোনটা কোনটা জানি, এই যে তাই না, ধরে রাখছি। এখন এই ডিপটাকে, অর্থাৎ পুরো মডেলের পুরো ডিপ, মডেলের একদম প্যারেন্টকে ধরলাম। আগে যেমন আমরা পুরো সেকশনকে ধরছিলাম, যার ভিতরে সমস্ত ফুড আইটেম আছে, সেটাকে ধরছিলাম। এবার আমরা পুরো মডেলের ডিপটাকে ধরলাম। এবার আসেন মডেল ডিপ ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ক্লিক। পুরো মডেল ডিপের উপর ক্লিক করলে কিছু একটা ঘটবে। তো ফাংশন লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে এখানে আবার ইভেন্টটাকে ধরি, জাস্ট ই দিয়ে ধরি, ই দিয়ে ধরে আমি আবার লক করি, ই সেভ করি। এখন আপনি যেখানে ক্লিক করেন না কেন, কারণ কাজ হবে? কাজ হবে না। কিন্তু আপনার যখন এই সেকশনটা শো করবে, চলে আসবে, এখন ক্লিক করেন, দেখেন এখন কিন্তু ঠিকই আসতেছে, যেখানে ক্লিক করেন না কেন আসতেছে, তাই না? এখন আগের মতো আমাকে এটা চেক করাইতে হবে। আগের মতো আমি এখানে ধরেন লেট, আমি বললাম যে আগের মতো টার্গেট ট্যাগ চেক ইজ ইকুয়াল টু ই ডট টার্গেট ডট ক্লাস লিস্ট ডট কন্টেইনস। এবার আমাদের টার্গেট হচ্ছে এইটাকে ধরা, ক্যান্সেলটাকে ধরা, তাই না? আমরা একটু ইন্সপেক্ট করে দেখি আমরা ক্যান্সেলের উপরে মানে অতিরিক্ত কি ট্যাগ দিয়েছি, এটাকে আমরা ইন্সপেক্ট করে দেখি। ইন্সপেক্ট, এই দেখেন এই যে বাটন, এই টার্গেটটা হচ্ছে এই বাটনটা। এই বাটনের ভিতরে আমরা এই যে দেখেন একটা স্পেশাল ক্লাস নেম দিয়েছিলাম ক্লোজ মডেল নামে, তাই না? তো এই ক্লোজ মডেলটা ধরলাম, ধরে বললাম যে আমরা যে সমস্ত ট্যাগের উপর ক্লিক করতেছি, যে সমস্ত ট্যাগের উপর ক্লিক করতেছি, তার যে ক্লাস নেমগুলো আছে, সেই ক্লাস নেমের ভিতরে যদি ক্লোজ মডেল নামে কোনো ক্লাস আছে কি নাই চেক করাবে। যদি থাকে তাহলে বলবে ট্রু, যদি না থাকে তাহলে বলবে ফলস। এবার আমরা বলি এইটাকে ধরলাম, ধরে আমি বললাম, সরি এভাবে না, ইফ যদি এটা সমান সমান যদি আমাকে
ট্রু দেয় তাহলে তাহলে কি হবে, আগের বার যদি ট্রু দিত তাহলে আমরা ইনার এইচটিএমএল করে দিতাম আমাদের ওই মডেলের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোডগুলা। এবার আমরা এই জিনিসটাকে আবার ধরবো, ধরে বলে দিব এবার ইনার এইচটিএমএল করবা হচ্ছে ব্ল্যাঙ্ক। তার মানে আগের কোডগুলোকে ফালাই দিয়ে একটা ব্ল্যাঙ্ক করে ফেলবা সেই জিনিসটাকে। ইনার এইচটিএমএল মানে কি, আগের জিনিসগুলোকে ফালাই দেয়, নতুন করে আমরা যা দেবো সেগুলো সে বসায় দেয়, এটা হচ্ছে ইনার এইচটিএমএল। হ্যাঁ, তো আগে আমাকে আমার যে কোডগুলো ছিল সেই কোডগুলোকে ফালাই এখন সে ফাঁকা বানায় ফেলবে। যেই ফাঁকা বানায় ফেলবে সেই আর কোনো অস্তিত্ব পাবেন, সেই কি বলা হয়, সেই মডেলের কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। নাল নাল নো, নাল দিলে কাজ করবে, বাকি নাল দিতে দেওয়া উচিত না। কারণ হচ্ছে কি, আমরা এইচটিএমএল এর ভিতরে সবসময় স্ট্রিং লিখি, এইচটিএমএল ট্যাগের ভিতরে সবসময় আমরা স্ট্রিং লিখি, নাল কিন্তু কোনো স্ট্রিং না। ঠিক আছে, আমরা যে ট্যাগ গুলো লিখি সব কিন্তু স্ট্রিং আকারে লিখি। দেখছেন না, যেখানে আমরা ট্যাগ গুলোকে ধরছি, যেখানে সব কিন্তু স্ট্রিং আকারে ধরছি, স্ট্রিং আকারে। তো সেই হিসাবে আমার উচিত হলো একটা স্ট্রিং পাঠিয়ে দেওয়া, ফাঁকা স্ট্রিং। বুঝতে পারছেন, মানে জাভাস্ক্রিপ্টে অন্য কোনো কিছু পাঠানো উচিত না। তো এবার আমরা দেখি, আশা করি আমরা সফল হয়ে যাব ইনশাল্লাহ। ক্লিক করি মডেল, ক্লোজ করি, চলে গেল, ক্লিক করে আসলো, ক্লোজ করে চলে গেল। খুব কঠিন লাগলো? আজকে মোটামুটি ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ, এবার আসেন আমরা এবার কাঙ্ক্ষিত ডাটাগুলোকে ধরার চেষ্টা করি। পারবো না ভাই? হ্যাঁ পারবো। চলেন আমরা নতুন কিছু কিছু শিখি, খালি পুরাতন জিনিস দিয়ে শিখতে আমার তো ভালো লাগে না, নতুন কিছু শিখি। চলেন, ভয় কিছু নাই, ভয় পেন না, ভয় পেন না, খবরদার ভয় পেন না। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি আবার এই ডট টার্গেটটাকে লক লক করলাম। অ্যাড মডেল, যখন মডেলটাকে অ্যাড করব তখন আমি যে ক্লাসের উপর ক্লিক করতেছি সেই ক্লাসটাকে ধরতেছি। হ্যাঁ, মানে যে ট্যাগের উপর ক্লিক করতেছি সেই ট্যাগটা ধরলাম। ই ডট টার্গেট মানে কি, যেই ট্যাগের উপরে ক্লিক করব সেই ট্যাগটা আমাকে দিয়ে দিবে। কত ভালো কথা। আমি এটা লক করি। দেখেন, এই ইমেজের উপর যখন ক্লিক ক্লিক করতেছি এই ইমেজটা দিয়ে দিয়েছে না। এখন ইমেজটা কি একটা অবজেক্ট না অবজেক্ট? যেহেতু এটা অবজেক্ট সেহেতু আমি কিন্তু জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমি আমি ফার্স্টে তো ইমেজটা পেয়ে গেলাম। এখন জাভাস্ক্রিপ্টের সাহায্যে এই ইমেজের যাবতীয় প্রপার্টির অ্যাক্সেস নিতে পারি। যেমন একটু আগেই কিন্তু আমরা এখানে কি কি ক্লাস নেম আছে সেগুলোর অ্যাক্সেস নিয়েছিলাম একটু আগেই, তাই না? এখন কিন্তু এটার ট্যাগ নেমটা কি সেটা ধরতে পারি, এখানে কি কি অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট গুলোকে ধরতে পারি। আমি আরেকটু সহজ করে দিই, লগ বাদ দিয়ে আমি ডিআইআর করি, তাহলে এটা আমাকে প্রকৃত অবজেক্টের রূপে দেখাবে। এই যে এখানে আসছে। এখন এটা কিন্তু আমার সেই এই আইএমজি ট্যাগই, কিন্তু এটা কিন্তু অন্য কিছু না, আইএমজি ট্যাগই। হ্যাঁ, সেই আইএমজি ট্যাগ এখন অবজেক্ট ফরম্যাটে আসছে। এটাকে আমি এক্সপ্যান্ড করার পরে দেখবেন এখানে সবকিছু পাওয়া যায়। একটু নিচের দিকে আসি, দেখেন এই যে চিলড্রেন, চিলড্রেন মানের ভিতর কি কি আছে সেগুলো আমাকে দেখাই দিচ্ছে। ক্লাস লিস্ট, ক্লাস নেম, হ্যাঁ, সবকিছু দিচ্ছে। অ্যাট্রিবিউটস, এটার সাথে অ্যাট্রিবিউট কি কি আছে আমি একটু এটাকে একটু বড় করি। অ্যাট্রিবিউট আছে ক্লাস, অ্যাট্রিবিউট আছে এসআরসি, অ্যাট্রিবিউট আছে এএলটি, আছে না আইএমজি ট্যাগের সাথে? তাহলে অ্যাট্রিবিউট গুলো আমরা পাইলাম। বুঝতে পারেন নাই মনে হয়, পাইছো তো অ্যাট্রিবিউট? আচ্ছা, তো এইরকম করে নিচের দিকে যদি যাই, জি জি কই, এফ 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 এর পরে কই, জি নাই। আচ্ছা, জি যদি এখানে না থাকে তাহলে আমরা জিটাকে পাবো প্রোটোটাইপের ভিতরে। ট্যাগ নেম, এই যে ট্যাগ নেম চলে আসছে, টেক্সট কন্টেন্ট। এখানে গেট অ্যাট্রিবিউট বলে একটা মেথড ছিল, সেই মেথডটা এখানে দেখতে পাচ্ছি না।
ওকে বাদে আপনাদের ডাটা সেট ক্লাস লিস্ট, যাই হোক এখন দেখাচ্ছে না, হয়তো এটাকে তারা হাইড করে রাখছে। তো আমরা আমরা যদি চাই, ধরেন এইখান থেকে আমরা চাচ্ছি এই ট্যাগের কোন একটা নির্দিষ্ট অ্যাট্রিবিউটের ভ্যালু কি দেওয়া আছে সেই ভ্যালুগুলোকে ধরতে। খুব ভালো করে বুঝেন, আমাদের এইখানে যে আমরা ট্যাগগুলো নিয়েছিলাম সেই ট্যাগগুলো কোথায় জানা আছে, এখানে আছে। এই যে আইএমজি ট্যাগ, এই ট্যাগের অনেক অ্যাট্রিবিউট আছে, একটা আছে ক্লাস, একটা আছে এসআরসি, একটা আছে এএলটি, আছে না? আমি কোন একটা বিশেষ যে কোনো একটা অ্যাট্রিবিউটের ভ্যালু কি আছে সেগুলোকে ধরতে চাই। আমরা কিন্তু ক্লাস নেম দিয়ে শুধু ক্লাসের বিষয়গুলো জানতে পারতেছি, কিন্তু আপনি কি এসআরসি নেম বলে এটাকে ধরতে পারবেন? কারণ এসআরসি নেম বলে কিন্তু কোনো অবজেক্ট সেখানে, মানে অবজেক্টের কোনো প্রপার্টি কিন্তু বানানো নাই। ক্লাস নেমটা আমাদের বেশি লাগে, এজন্য ক্লাস নেমের জন্য একটা বানানো আছে। কিন্তু আমি যদি চাই এসআরসির ভিতরে কি ভ্যালু আছে সেই ভ্যালুটাকে ধরতে, বোঝেন নাই মনে হয়, কোন একটা নির্দিষ্ট অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে ধরতে চাই, তাহলে আমরা কিভাবে ধরবো? এর জন্য আমাকে একটা ফাংশন তারা বানায় দিয়েছে, একটা মেথড আমাকে সুন্দর করে বানায় দিয়েছে। সেই মেথডের নাম হচ্ছে এইভাবে, ডট গেট অ্যাট্রিবিউট। খুব সহজ না? গেট অ্যাট্রিবিউট বুঝতে পারছেন তো? খুব সহজ। এই গেট অ্যাট্রিবিউটের ভিতরে আপনাকে একটু কষ্ট করে লিখতে হবে অ্যাট্রিবিউটের নামটা। এসআরসি যে কোনো নাম দিতে পারেন আপনি। এখানে যদি ক্লাস দিতেন, ক্লাসও তো একটা অ্যাট্রিবিউট, তাই না? তো ক্লাসের ভ্যালুগুলোকে আপনাকে দিয়ে দিত। আমরা এখানে ক্লাসের ভ্যালু না দিয়ে এসআরসি ভ্যালুটা ধরতে চাই, দেখি আমরা আসলে ধরতে পারি কিনা। ক্লিক করলাম, এই দেখেন আমাদের এসআরসি এর ভিতরে ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে, খেয়াল করছেন? এখানে ক্লিক করে এই যে দিয়ে দিয়েছে, যার উপরে ক্লিক করবেন সেই ভ্যালুটা আমাকে এই যে এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। এটাকে সবাই বুঝতে পারছে এতটুকু কাজ? আচ্ছা, এখন আসেন, আমরা যদি চাই যে আমরা আমাদের কাস্টম কোন অ্যাট্রিবিউট এখানে ইউজ করব, কাস্টম অ্যাট্রিবিউট ইউজ করব, আমাদের নিজেদের খেয়াল খুশি মতো একটা অ্যাট্রিবিউট বানাইয়া মানে কোন একটা ট্যাগের উপর ব্যবহার করব। আমি বলছিলাম না এটা বানানো যায়, এবং আমি বলছিলাম যে বুটস্ট্র্যাপে এটা প্রচুর ব্যবহার আছে, আমি মানে দেখাইছিলাম, মনে আছে না ভুলে গেছেন? আমি ধরেন এই ফুড কার্টের ভিতরে এই যে আইএনজির ভিতরে আমার নিজের খেয়াল খুশি মতো একটা অ্যাট্রিবিউট বানাবো, নিজের ইচ্ছা মতো। বুঝতে পারছেন? অ্যাট্রিবিউটের নাম হবে ধরেন কি নাম দেওয়া যায়, আইটেম হাইফেন আইডি, আইটেম আইডি নামে একটা অ্যাট্রিবিউট দিলাম, হতে পারে না? অথবা ধরেন ফুড আইডি নামে একটা অ্যাট্রিবিউট দিলাম, এ বি সি ডি, আমার নিজের মতো করে বানাইছি, কিন্তু খেয়াল করছেন নিজের মতো। তো এইটাকে যদি আমি এখন ধরতে চাই, এইখানে বসাই দিই, সেভ করি, এবিসিডি দিছি আর কি, এবিসিডি চলে আসার কথা, ক্লিক করি, ওই দেখেন এবিসিডি চলে আসছে। ধরতে পারছেন? কিন্তু এইভাবে আসলে বানানো নিয়ম না, এভাবে বানাবেন না কখনোই, তাহলে এইচটিএমএল এ একটা এরর দিবে। আপনি যদি নিজের নাম মানে খেয়াল খুশি মতো কোনো একটা অ্যাট্রিবিউট বানাইতে চান, তাহলে অবশ্যই শুরুতে ডাটা হাইফেন দিয়ে নেবেন, মনে থাকবে? শুরুতে ডাটা হাইফেন দিয়ে নেবেন, এরপর আপনার খেয়াল খুশি মতো যে কোনো একটা নাম দিবেন। তা আমি এখন এইভাবে ধরি, কপি করি, সেভ করি, তো এখানে ফুড আইডিটা ফালাই দিয়ে আমি এখানে এইভাবে বসাই, ক্লিক করি, এই যে এবিসিডি আসছে না? এখন দেখেন, আমি এই ডাটা আইডির ভিতরে ভালো করে বুঝেন, প্যাচ লাগাই নেন না। ডাটা আইডির ভিতরে আমি এই জায়গায় এবিসিডি না দিয়ে আমি এখানে
আমার প্রত্যেকটা আইটেমের আইডি গুলোকে বসাই দিব। আমরা এখানে যখন আইডি গুলো পাইছিলাম, সরি এখানে যখন ডাটাগুলো পাইছিলাম, কারণ ডাটার ভিতরে যে অনেক কিছু পাইছিলাম না, নেম, প্রাইস, রেটিং, ইমেজ ইউআরএল, অনেক কিছু পাইছিলাম না? ভালো করে বুঝেন। আমরা এগুলো নিয়ে যখন কাজ করছিলাম তখন কিন্তু এই ইমেজ ইউআরএলটাকেই বসাইছিলাম আমরা এই যে এখানে, কোথায় জানি, এই যে এখানে, এই যে ইমেজ ইউআরএল বসাইছিলাম, তাই না? আমরা এই নেমটাকে ধরেই কিন্তু আমরা নেমের জায়গা বসাইছিলাম, এই যে নেমের জায়গা বসাইছিলাম। প্রাইসটাকে ধরেই কিন্তু আমরা প্রাইসের জায়গা বসাইছিলাম। যদি তাই হয় তাহলে আমরা কি আইডিটাকে ধরে, আমার এখানে তো আইডিও দেওয়া আছে না আইডি, এই আইডিটাকে ধরে আমরা কি আইডির জায়গা বসাইতে পারি না? এখানে একটা আইডি বসাই দিতে পারি না আমাদের খেয়াল খুশি মতো? আইডি, সরি এইভাবে বসালে তো হবে না, আমাকে আগে অবজেক্ট লিখতে হবে, ডট আইডি। তাহলে আইডিটা পেয়ে যাব না? সবাই বুঝতে পারছেন? কোনো কনফিউশন নাই তো? সবাই ধরতে পারছেন? আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে যখন ক্লিক করব তখন এই আইটেমের আইডিটা আমার এখানে শো করুক, এই যে শো করছে 1 নম্বর আইটেম। আমি এখানে যখন ক্লিক করব এর আইটেম নম্বর শো করুক, 10 নম্বর আইটেম, 19 নম্বর আইটেম শো করছে না? এই ধরতে পারতেছেন? হ্যাঁ, আমি আগে বলে দিই আমি আসলে করতে যাচ্ছে কি, তাহলে আপনাদের ধরতে আরো সুবিধা হবে। আমি এখানে ক্লিক করার পরে এইটা আমার ওই অ্যারে সেটের কত নম্বর ডাটার থেকে আসতেছে সেটা ধরার জন্য ওই অ্যারে সেটের ভিতরে একটা ইউনিক ডাটা আছে যার নাম আছে আইডি, সে আইডিটা ধরে রাখলাম। এখন আমি বলবো, এখানে ক্লিক করার পরে বলবো ভাই এইখানে যে ডাটাগুলো আনছিলা তুমি, যে মানে অ্যারে সেট থেকে, একটা ডাটার সেট থেকে, তার ভিতরে খুঁজে দেখো এই আইডি ওই ডাটার কোন আইডির সাথে মেলে, যেই আইডির সাথে মেলবে সেই ডাটার ইমেজটা তুমি এখানে বসায় দাও। এই বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই? আবার দেখেন আমি বোঝাই। এইখানে যে আইটেমগুলো আমি বসাইছি, এই আইটেমগুলো তো নিশ্চয়ই আমরা এই ডাটা সেট থেকে বসাইছি, তাই না? এই যে এইখানে যে ডাটাগুলো এগুলোর উপর কেন্দ্র করে বসাইছি না? এখন যেহেতু এগুলোর উপর কেন্দ্র করে বসাচ্ছি, তার মানে প্রত্যেকটা কার্ডের সাথে, প্রত্যেকটা ফুড কার্ডের সাথে আমার একটা করে আইডিও আমি ধরতে পারতেছি, বিষয়টা তাই না? এখন আমি ওই আইডিটা ধরে রাখতেছি, আইডিটাও এই পুরো ফুড কার্ডের কোনো একটা জায়গা বসায় রাখছি। ক্লিয়ার? এবারে যে কোনো উপায়ে আমি ক্লিক করাই বা যে কোনো উপায়ে সে আইডিটাকে আমি ক্যাচ করতেছি। আমি এই ইমেজের উপর যখন ক্লিক করতেছি তখন এই পুরো ফুড কার্ডটা আমার এই অ্যারের যেই জায়গা থেকে আসতেছে ঠিক সেই জায়গার আইডিটা আমার লগের ভিতরে চলে আসতেছে। এবার ক্লিয়ার? এবার আমি করব কি, যে এখানে ক্লিক করার পরে যেহেতু এই কার্টের আইটেমগুলো আমার এখানে শো করানো দরকার, সেহেতু এই কার্ডটা যেই আইটেম থেকে আসছে, অ্যারের ভিতরে যেই আইটেম যত নম্বর আইটেম থেকে আসছে, আমি ওই অ্যারেকে একটা কমান্ড দেবো, ভাই তোমার ভিতরে যতগুলো ডাটা আছে সেই ডাটাগুলোর ভিতরে চেক করো কার আইডির সাথে এই আইডিটা মিলে যায়, যেটা মিলে যাবে তুমি আমাকে সেটা দিয়ে দাও। তাহলে সে আপনাকে আইডিও দিয়ে দেবে, তার নেমটাও দিয়ে দেবে, তার ইমেজ ইউআরএলটাও দিয়ে দেবে, তার সবকিছু দিয়ে দেবে না? আপনি জাস্ট ব্যবহার করবেন, হয়ে যাবে। করি? আচ্ছা, এটা আমি একটু বাহিরে একটু প্র্যাকটিস করি যেন আপনাদের ধরতে একটু সুবিধা হয়। ধরেন লেট টেস্ট ইজ ইকুয়াল টু, আমি একটা অ্যারে নিলাম, অ্যারে, অ্যারের ভিতরে আমি নর্মালি 1 2 3 4 5, আবার ধরেন 2, আবার 4, আবার 5, এরকম কিছুটা লিখলাম আর কি। এখন আমি চেক করব যে এর ভিতরে 2 আছে কি নাই। যদি 2 থেকে থাকে তাহলে সর্বপ্রথম যে 2টা সেই 2টা আমাকে যেন দিয়ে দেয়। বুঝেন নাই কথাটা? আগে এবার চেক করছিলাম যে যদি 2 থাকে তাহলে আমাকে বলবা ট্রু, যদি 2 না থাকে তাহলে বলবা ফলস। এটার জন্য আমরা কন্টেইনস ব্যবহার করছিলাম, তাই না? এখন আমরা ট্রু ফলস নেব না, এখন বলবো যদি 2 থেকে থাকে তাহলে প্রথম 2টা আমাকে দিয়ে দাও। যেমন কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা করি না, কোয়েরি সিলেক্টর দিয়ে একটা কিছু লিখি, তার মানে কি তুমি এই সিএসএস এর সিলেক্টর দিয়ে পুরো এইচটিএমএল পেজে চেক করো,
যদি এই সিলেক্টরটা মিলে যায় তাহলে প্রথমটা আমাকে দিয়ে দাও, এরকম না বিষয়টা? এখানেও তাই ঘটবে। তাই আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, লেট আউটপুট ইজ ইকুয়াল টু টেস্ট ডট ফাইন্ড বলে একটা কথা আছে, ফাইন্ড, মনে থাকবে? ফাইন্ড এটাও একটা অ্যারের মেথড। তাহলে কয়টা মেথড শিখলাম বুঝছেন? প্রথম শিখছি ফর ইচ, তারপরে শিখছি ফাইন্ড, তারপরে শিখছি জয়েন জয়েন, তারপরে শিখলাম ম্যাপ, তারপরে শিখলাম কন্টেইনস। পাঁচটা হয়ে গেছে শেখা, পাঁচটা হয়ে গেছে। আর এই যে 6 নম্বরটা, এটা ধরে পাঁচটা। আগে শিখছি চারটা, এই যে একটা, পাঁচটা। মাশাআল্লাহ, অনেক শিখে ফেলেছি। না, ফর আলাদা, ফর আলাদা একটা কনসেপ্ট। ফরকে বলা হয় লুপ। তো এখানে দেখেন ফাইন্ডের ভিতরে আমি একটা ফাংশন ব্যবহার করতে পারি, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, একেবারে ম্যাপের মতো না? বুঝতে পারছেন? একেবারে ম্যাপের মতো। এইখানে এসেও আপনি একটা যে কোনো নামে একটা ভেরিয়েবল ধরতে পারেন। এই ভেরিয়েবলটা কি করবে, এর ভিতরে প্রত্যেকটা আইটেম ইন্ডিভিজুয়ালি সে ধরতে পারবে, ম্যাপের মতো, সেম ম্যাপের মতো, তাই না? ম্যাপের মতো না? আচ্ছা, কিন্তু এইখানে এসে আমাকে রিটার্ন করতে হবে, রিটার্ন করতে হবে একটা কন্ডিশন, ট্রু অথবা ফলস রিটার্ন করতে হবে, একটা কন্ডিশন রিটার্ন করতে হবে, ঠিক আছে? কেমন? আমি রিটার্ন করলাম আইটেম ইজ ইকুয়াল টু 2, দেখেন বুঝেন কিনা, আইটেম ইজ ইকুয়াল টু 2। তাহলে এই আইটেম মানে হচ্ছে এই প্রত্যেকটা, এই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডাটা। তাহলে এই আইটেম করবে কি, সে ফার্স্টে দেখবে যে এই আইটেমের জায়গায় সে ফার্স্টে 1 বসাবে, 1 বসায় সে চেক করবে যে 1 সমান সমান 2 কিনা, মিলছে? মিলে নাই কিন্তু, তাই না? এরপরে সে দেখবে যে 2 সমান সমান 2 কিনা, মিলছে না? বাস, সে থেমে যাবে, থেমে গিয়ে সে 2টাকে সে দিয়ে দেবে আপনার হাতে। বোঝেন নাই মনে হয়। ধরেন এইখানে আমি 2 লিখছিলাম না, 2 লিখলাম না, তাহলে ফার্স্টে এখানে সে 1 বসাবে, মিলে নাই। তারপরে 3 বসাবে, মিলে নাই। তারপরে 4 বসাবে, মিলে নাই। 5 বসাবে, মিলে নাই। 2 বসাবে, যেই পেয়ে যাবে 2 আছে, সঙ্গে সঙ্গে ওই 2 ভ্যালুটাকে আপনাকে আপনার হাতে তুলে দেবে। বুঝে আসছে? এইবার আসেন, এবার আউটপুট সমান সমান হবে আছে ট্রু। আচ্ছা, কেউ একটু কষ্ট করে আমার চার্জারটা আনতে পারেন? আউটপুট, এই দেখেন কনসোলে আসেন, 2 আসছে ভাই, 2 পেয়ে গেছেন আমরা। আচ্ছা, ধরেন কথার কথা এখানে 2 এটাও নাই, এটাও গায়েব করে দিলাম। এইবার কি আসে বলেন তো? কি আসবে বলেন তো এবার? দেখি কার কার মাথায় ধরে, এটা বুদ্ধি ধরে, কি আসবে বলেন তো? আনডিফাইন আসবে। কেন? এটা কিন্তু একটা ভেরিয়েবল, ভেরিয়েবল না? ভেরিয়েবল ফার্স্টে এই কন্ডিশন যখন মিলাবে, কন্ডিশন দেখবে যে 1 সমান সমান 2 কিনা, যদি 2 মিলে যেত তাহলে সে 1 রিটার্ন করে দিত। মিলে নাই। 3 চেষ্টা করছে, মিলে নাই। 4 চেষ্টা করছে, মিলে নাই। 5 চেষ্টা করছে, মিলে নাই। পরে আবার 4 চেষ্টা করছে, মিলে নাই। 5 চেষ্টা করছে, মিলে নাই। কিছুই তো মেলে নাই। যেহেতু কিছুই মেলে নাই, সেহেতু এই ভেরিয়েবল কিন্তু কোনো ভ্যালু সেখানে বসাইতে পারতেছে না। আমরা জানি কোনো ভেরিয়েবলের সামনে কোনো ভ্যালু না দিলে বাই ডিফল্ট সে আনডিফাইন্ড বসায় দেয়। সবাই বুঝছি ভাই? আচ্ছা, এখন আসেন, যদি টেস্ট এরকম না হয়ে টেস্টটা যদি আমার অন্য রকমের হতো, ধরেন এইভাবে, অবজেক্ট আকারে, আইডি অন, নেম অন, ধরেন একটা 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 ডাটা, হ্যাঁ, অ্যারের ভিতরে একটা ডাটা, আর একটা আইডি টু, নেম টু, ধরেন নিচে আরেকটা নেই, সরি, আইডি থ্রি, নেম থ্রি। দেখেন এদিকে খেয়াল করেন, এবার আমি চেক করাবো। এইবার আমি দেখতে চাই যে
কোথায় আইডি, দুই নামক আইডির মানে এই দুই আইডিটা কোথায় মেলে এটা আমরা চেক করব। তো চেক করার জন্য দেখেন আমরা এতটুকু যখন লিখবো তখন এই আইটেমের ভিতরে, এই আইটেম মানে এখন এই প্রত্যেকটা অবজেক্ট ইন্ডিভিজুয়ালি ধরে দিবেন আমাকে। এই আইটেমের মাধ্যমে আমি ফার্স্টে এতটুকু ধরতে পারবো, তারপরে বার এতটুকু ধরতে পারবো, তারপরে বার এতটুকু ধরতে পারবো। হ্যাঁ, এখন এখানে কন্ডিশনটা আমরা মিলাই। রিটার্ন, রিটার্ন, হ্যাঁ। এখন এই আইটেম, আইটেম মানে কি? আইটেম মানে পুরো অবজেক্টটা, পুরো অবজেক্টটা, তাই না? আমার তো পুরো অবজেক্ট উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে অবজেক্টের আইডিটা শুধু চেক করব, পুরো অবজেক্ট চেক করা আমার উদ্দেশ্য না। তাহলে এই আইটেম যেহেতু আমাকে পুরো অবজেক্ট দিয়ে দিচ্ছে, সেহেতু অবজেক্ট থেকে আইডিটা ধরার জন্য আমি কি লিখতে পারি? আইটেম ডট আইডি লিখতে পারি, লিখতে পারি না? ইজ ইকুয়াল টু 2। বুঝেন? সবাই ধরতে পারছেন? এখন সে করবে কি, প্রথমে চেক করবে যে এই অবজেক্টের আইডি কি 2 আছে কিনা, নাই, সে এখান থেকে বের হয়ে আসবে। এরপরে সে এই আইটেম থেকে চেক করবে যে এই আইটেমের আইডি কি 2 আছে কিনা, যেই মিলে যাবে, মিলে যাওয়ার সাথে সাথে সেই পুরা আইটেমটাকে, এই আইটেমটাকে সে রিটার্ন করে দিবে। ক্লিয়ার ভাই? সেভ করি। এটা 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 না না না, কোনো রিজার্ভ কিবোর্ড না। এই যে আমি ভিতরটা নিছি, এই আইটেম মানে আমার পুরো অবজেক্ট না, পুরো অবজেক্ট। এখন আমার তো পুরো অবজেক্ট চেক করার উদ্দেশ্য না, অবজেক্টের ভিতরের একটা কি কে চেক করার উদ্দেশ্য। এই কারণে আমি আইটেম ডট আইডি দিলাম। বুঝতে পারছেন? আমার ধরেন চেক করার উদ্দেশ্য নেম দিয়ে, তাহলে আইডি না দিয়ে আমি বলতাম কি, আইটেম ডট নেম, যদি এরকম হয় যে নেম 2 হয়, তাহলে যেন মিলে যায়। হতে পারতো না এরকম? যা খুশি দিতে পারি আমি। দেখেন সেভ করি, আমাকে পুরো অবজেক্টটা দিয়ে দেবে। এই দেখেন 2 নম্বর পুরো অবজেক্টটা আমাকে দিয়ে দিয়েছে না? সবাই বুঝছেন? হ্যাঁ, সে যখন কন্ডিশন মানে যেই যেই নাম্বারে গিয়ে বা ওই যে অ্যারের ভিতরে প্রত্যেকটা আইটেমের ভিতরে গিয়ে সে চেক করবে না, যেই আইটেমটা চেক করতে গিয়ে সে দেখবে কন্ডিশন মিলে গেছে না, সেই পুরো আইটেমটা সে দিয়ে দেবে। বুঝতে পারছি? সে যে আইটেমের ভিতরে গিয়ে চেক করে মিলাইতে পারবে, সে পুরা সেই আইটেমটা ধরেই দিয়ে দেবে আপনাকে। এটা হচ্ছে রুলস। সে যেহেতু এই আইটেমের ভিতরে গিয়ে সে চেক করে মিলাইতে পারলো, এখন সে এই আইটেম পুরোটা এসে দিয়ে দেবে। যদি মনে করেন এর ভিতরে আরো কিছু থাকতো, সেগুলো যদি চেক করাইতেন, তাহলেও দেখতেন যে পুরো আইটেমটা ধরে এসে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, এতটুকু যদি বুঝেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন আরো সহজে। এখন আসেন আমি একটা জিনিস বানাই। লেট আউটপুট ইজ ইকুয়াল টু, দেখেন দেখেন সবাই খেয়াল করেন, আমাদের কাছে এই যে ফুড কার্টের যে ডাটাগুলো আছে না, এই যে ফুড কার্ট আইটেম ডাটার থেকে যে আমরা ডাটাগুলো পাইছিলাম, অর্থাৎ এই যে এইগুলা, এই যে এইগুলা, এই যে হাবল তাবল এইগুলা, এই যে ফুড কার্ট আইটেম এইগুলা, হ্যাঁ, এইগুলোর সাথে আমরা একটু ফাইন্ড চালাই দেখি তো কি হয়। আমি এখানে বললাম আউটপুট, কই জানি কই রাখলাম সেটা, এই যে ফুড কার্ট আইটেম, তাই না? ফুড কার্ট আইটেম, ফুড কার্ট আইটেম ডট ফাইন্ড, ঠিক আছে না? ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এখন এইখানে আমি বললাম আইটেমগুলোকে ধরলাম। আইটেম বলার কারণে এখান থেকে প্রত্যেকটা অবজেক্ট ইন্ডিভিজুয়ালি আমার হাতে চলে আসবে, চলে আসবে না? এখন সেখান থেকে আমি আইডিটা ধরে চেক করব। তো আমি এখানে বলবো যে রিটার্ন করে দিবে যদি এই আইটেমের আইডি সমান সমান যদি 1 হয়। এইবার এই আউটপুটটা লক করে দেখি তো মানে আসলেই মেলে কিনা। সেভ করি। এই যে দেখেন 1 নম্বর আইডি চলে আসছে, আসছে না? এখন ধরেন 1 এর জায়গায় আমি করলাম 10, 10 নম্বর আইডি চলে আসবে। এই যে আইডি 10, সব ইনফরমেশন সহ আমার হাতে চলে আসছে। বুঝছেন? পারা যাবে না ইনশাল্লাহ? এখন এই যে যে আইডিটা, এই আইডিটা আমরা একটু কাহিনী করে চেক করাবো। এবার এটাকে কাট করে নিয়ে যাই। কাট করে নিয়ে এই যে মডেলটা যখন ওপেন করতেছিলাম,
তখন আমরা ওই যে অ্যাট্রিবিউট আমাদের বানানো অ্যাট্রিবিউটের মাধ্যমে আইডি ধরছিলাম না। আচ্ছা, এবার আমি এই জায়গাটায় আসলাম। এটাকে একটু ডান পাশে নেই, এই জায়গাটায় আসলাম। এখন আমি বলবো এইটার মাধ্যমে তো আমি একটা আইডি পাইছিলাম, তো এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি। লেট, ধরেন আমি নাম দিলাম টার্গেট আইএমজি বা টার্গেট ফুড আইটেম আইডি ইজ ইকুয়াল টু এটা। আর এটাকে আমি কপি করে এইখানে বসাই দিই, ওই যে আমাদের কনসোল লগের ভিতরে যে আইডি গুলো শো করতেছিল সেটাকে আমি এইখানে ডাইনামিক্যালি বসাই দিলাম। এইবার সেভ করি, দেখেন কি মজার কাহিনী ঘটে। এবার ক্লিক করি, এই দেখেন ক্লিক করার সাথে সাথে এটা 5 নম্বর আইটেম ছিল, 5 নম্বর ডাটা আমাকে দিয়ে দিয়েছে। ক্লোজ করি, ক্লিক করি, এটা 11 নম্বর ডাটা ছিল, 11 নম্বর ডাটাটা আমাকে এখানে দিয়ে দিয়েছে। যেখানে ক্লিক করবো তাই ঘটবে। ক্লিক করি, এই যে 18 নম্বর দিয়ে দিয়েছে। যদি আমাকে দিয়েই দিয়ে থাকে, আমাকে যদি এই আউটপুটটা, হ্যাঁ এই আউটপুটটা, এখানে আউটপুট নাম না রেখে আমি একটু রিলেটেড নাম রাখি, যেমন ধরেন টার্গেট ফুড আইটেম অবজেক্ট এরকম নাম দিলাম। যদি এটা পেয়ে থাকি, তাহলে এই যে কার্ড ভিউ যে মডেলটা আমি শো করছিলাম, সে মডেলের ভিতরে এই ডাটাটা পাস করে দিলে হচ্ছে না? হ্যাঁ, বোঝেন নাই মনে হয়। পাস করে দেওয়া যাবে না ফাংশনে? আর দিলাম পাস করে। এখানে পাস করে যদি দেই, তাহলে কার্ড ভিউ মডেল আমি যেখানে বানাইছি যেই এলাকায়, সেই এলাকায় চলে যাই। তো এখানে আমি এই অবজেক্টটাকে ধরতে পারবো, তাই না? ফুড ও বিজি দিয়ে আমি ধরলাম অবজেক্টটা। যেহেতু অবজেক্টটা ধরছি, আমরা দেখতে পাচ্ছি সেই অবজেক্টের ভিতরে আমাদের কি কি দেয়। আমরা এখানে আবার ক্লিক করি, অবজেক্টের ভিতরে আমাকে ডেলিভারি টাইম দিচ্ছে, ইমেজ ইউআরএল দিচ্ছে, নেম দিচ্ছে, প্রাইস দিচ্ছে, রেটিং দিচ্ছে, অনেক কিছুই দিচ্ছে আমাকে। তাহলে এখানে আমরা এক এক করে ঠিক করে ফেলি। এই যে এখান থেকে আমরা কাজ করা শুরু করি। ফুড অবজেক্ট ডট ইমেজ ইউআরএল, এই যে এখানে ইমেজ ইউআরএল, এই যে ইমেজ ইউআরএল এটা বসাইলাম। এবার নেম আছে কোথায়? এই যে নেম, ফুড অবজেক্ট ডট নেম। আর কোথায়? প্রাইস কই? প্রাইস প্রাইস প্রাইস, আচ্ছা টাইম টাইম না, এখানে অবজেক্ট ডট টাইমের জন্য কি প্রপার্টি নিয়েছিল? এই যে ডেলিভারি টাইম, এটাকে কপি করি, ডেলিভারি টাইম। প্রাইস কি লাগবে না নাকি ফ্রি? ওই যে প্রাইস আছে, ফুড অবজেক্ট ডট প্রাইস। আর এই যে এখানে আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি আছে এখানে? দেখি তো। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা দেয়নি, ডেসক্রিপশনটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, রেটিং, ওই রেটিং 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 রেটিং, এই যে। আচ্ছা, আমাদের কিছু ডেসক্রিপশন লাগবে, না হলে জিনিসটা সুন্দর মানাবে না। আইটেম ডট রেটিং, সেভ করি। এইটা আসতেছে না, আমরা কি ভুল করেছি? ইন্সপেক্ট করি তো, দেখি কি সমস্যা করছে আমরা। পাবলিক ইমেজেস থেকে এখানে একটা ফুড নামে একটা ই ছিল না? ফুড নামে, এই যে এখানে ফুডস নামে একটা ফোল্ডার বানিয়েছিলাম, তাই না? ক্লিক করি, হ্যাঁ এই যে আসছে। ক্যান্সেল, ক্লিক করি, এই যে চলে আসছে। ক্লিক করি, এই যে চলে আসছে। হ্যাঁ। এখন সমস্যা হচ্ছে এই যে যে লেখাটা, এই লেখাটা না হলে কিন্তু সুন্দর লাগতেছে না, তাই না? আমি একটা কাজ করি, আমরা চ্যাট জিপিটিকে সাহায্য নিই, চ্যাট জিপিটির সাহায্য নিই, দেখি বেচারা আমাদেরকে সাহায্য করে কিনা।
ফাইন্ড দিয়ে হচ্ছে এই আইটেমের উপর যখন ক্লিক করলাম, হ্যাঁ এই আইটেমের উপরে, তখন আমরা এই আইটেমের আইডিটাকে ধরতে পারলাম। হ্যাঁ না না, সে আইডিটাকে ধরে এই সবগুলো আইটেম তৈরি করার জন্য আমরা যে মানে অ্যারেটার সাহায্য নিয়েছিলাম, সেই অ্যারে থেকে ওই কাঙ্ক্ষিত ডাটাগুলোকে খুঁজে বের করতে পারলাম। ফাইন্ড দিয়ে করে কি একটা অ্যারের ভিতর থেকে কাঙ্ক্ষিত ডাটাকে খুঁজে বের করে। ঠিক আছে, তো চ্যাট জিপিটিকে আমরা একটু বলি, দেখি পারে কিনা। এটাকে ধরি, বললাম দিস ইজ মাই জাভাস্ক্রিপ্ট অ্যারে। এবার বললাম দিলাম কিছু একটা, দেখি পারে কিনা। বুদ্ধি আছে, পারবে না, সমস্যা নেই। দেরি করতেছে, জেনারেট হইলে এরকম একটা ডেসক্রিপশন পেয়ে যাবেন। হ্যাঁ, ওই ডেসক্রিপশনটা জাস্ট আপনার এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। কোথায় জানি, মডেলের ভিতরে এই যে এখানে, এখানে ডেসক্রিপশনটা বসাই দিলে হয়ে যাবে। যেহেতু আমাদের কাছে এখন ডেসক্রিপশন নাই, আমি এটা বানাই আপনাদেরকে আবার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের পড়াশোনা। আমি এখান থেকে আর বাড়াচ্ছি না, এতটুকুই থাক। এটা নিয়ে আমরা আপনারা একটা প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখান কিন্তু দারুণ লাগতেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আগামীকালকে ইনশাল্লাহ আমরা শিখবো ফিল্টার করা। যখন বার্গারে ক্লিক করব শুধু বার্গার গুলো শো করবে, যখন পিজা ক্লিক করব শুধু পিজা গুলো শো করবে। এই কাহিনীগুলো করবো আমরা।